হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে যে ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। ওকে, ইলেকট্রিসিটি কী জিনিস আমরা সবাই জানি। বিকজ অফ ইলেকট্রিসিটি আমাদের ঘরে টিভি চলে, ফ্যান চলে, লাইট চলে, এই সবগুলো জিনিস চলে। ওকে, তো ডেফিনেশনটা একবার দেখে নিই। ইলেকট্রিসিটি ইজ দ্য ফান্ডামেন্টাল ফর্ম অফ এনার্জি দ্যাট হ্যাজ রিভলিউশনাইজড মডার্ন সোসাইটি বাই পাওয়ারিং হোমস। বাড়িতে আমাদের পাওয়ার প্রোভাইড করে, ইন্ডাস্ট্রিজ, কমিউনিকেশন সিস্টেম, ট্রান্সপোর্টেশন, প্রত্যেকটা জায়গাতে আমরা ইলেকট্রিসিটির ইউজ দেখতে পাই। বেসিক্যালি কী করি আমরা, ইলেকট্রিসিটি থেকে আমরা আমাদের রিকোয়ার্ড যে এনার্জিটা থাকে, হতে পারে আমাদের সাউন্ড এনার্জির প্রয়োজন, হতে পারে আমাদের লাইট এনার্জির প্রয়োজন, তো এগুলোতে ইলেকট্রিসিটি থেকে এই এনার্জিগুলো আমরা পেয়ে থাকি, ঠিক আছে, বা মেকানিক্যাল এনার্জি আমরা পেয়ে থাকি। ইলেকট্রিসিটি বাড়িতে আমরা ইলেকট্রিসিটি প্রোভাইড করি কোথায়? ফ্যানের মধ্যে। তো ফ্যানের মধ্যে মোটর ঘুরে আমরা আমাদের ফ্যানটাকে ঘুরতে সাহায্য করে। ওকে, তো এইভাবে আমরা বাড়ি ঘরেই ইলেকট্রিসিটি পেয়ে থাকি। তো এইখানে ফ্যানের এক্সাম্পলটার মধ্যে ইলেকট্রিসিটি কী হয়েছে, ইলেকট্রিসিটি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়েছে। ওকে, তো একটা জিনিস আমি একটু জানিয়ে দিতে চাই, ইলেকট্রিসিটি সাধারণত কী হয়, যে কোনো ম্যাটেরিয়াল আমাদের, ইনক্লুডিং ইউ, আমি, বা যে কোনো ম্যাটেরিয়াল অন দ্য আর্থ ইজ মেড আপ অফ অ্যাটমস। ওকে, অ্যাটমস। তো এই অ্যাটমগুলোর মধ্যে কী থাকে? একটা নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনস থাকে। ওকে, ইলেকট্রনস থাকে, ঠিক আছে। তো এইরকম নিউক্লিয়াসের বাইরে কতগুলো শেল থাকে, এই ডিফারেন্ট শেলের মধ্যে ডিফারেন্ট নাম্বারস অফ অ্যাটমস থাকে। তো একদম বাইরে যেই শেলটা থাকবে সেটার মধ্যে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলোকে আমরা বলি কি? ফ্রি ইলেকট্রন। ওকে, তো ফ্রি ইলেকট্রনগুলোই বেসিক্যালি মুভ করে এবং কারেন্ট ফ্লো করতে সাহায্য করে। ওকে, এই ফ্রি ইলেকট্রনগুলো খুবই মানে বন্ডিং, এই নিউক্লিয়াসের সাথে বন্ডিংটা সবচেয়ে কম হয়, এবং এই ফ্রি ইলেকট্রনগুলো ছুটে যেতে পারে অ্যাটম থেকে। এনার্জি দিলেই সে এখান থেকে ছুটে যেতে পারে। তো ছুটে গিয়ে সে ফ্লো করতে শুরু করে, এবং এই ফ্লোটাকে আমরা বলছি কি? ইলেকট্রিক ফ্লো। বেসিক্যালি ইলেকট্রিক ফ্লো হচ্ছে প্রোটনের ফ্লো। তো কী হচ্ছে দেখো, আমি একটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই। ধরো এইখানে একটা গর্ত আছে, এখানে একটা আছে, এইভাবে করে কতগুলো হোলস আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এই সব মনে করো সবগুলো হোলসের মধ্যে ইলেকট্রন আছে, ঠিক আছে, ইলেকট্রন আছে মনে করো। তো এই ইলেকট্রনগুলো যদি এখান থেকে এখানে ট্রান্সফার করে, এর মানে হচ্ছে এটা ইলেকট্রনের চার্জ কী হয় আমরা জানি, নেগেটিভ হয়, ঠিক আছে। এইখান থেকে যদি ইলেকট্রনটা এখানে শিফট হয়ে যায়, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, হ্যাঁ, তো এইভাবে যদি শিফট হতে থাকে ইলেকট্রনগুলো, এর মানে হচ্ছে ইলেকট্রনের ডিরেকশনটা এইদিকে। তো তুমি দেখো এই দিকের যেই হোলসগুলো ছিল সেগুলো ফাঁকা হয়ে গেছে, এর মানে হচ্ছে এগুলো পজিটিভ হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে ইলেকট্রন ফ্লো করছে এদিকে, পজিটিভ যেটা আছে যেটা হচ্ছে প্রোটন, সেটা ফ্লো করছে এদিকে, যেটা ইলেকট্রন ফ্লোয়ের কারণেই আমরা দেখতে পাই। ওকে, দেখো তারপর হচ্ছে ইলেকট্রিক চার্জ ইজ অ্যান ইন্ট্রিনসিক প্রপার্টি অফ ম্যাটার। হ্যাঁ, ম্যাটারের ইন্ট্রিনসিক প্রপার্টি দ্যাট কজেস ইট টু এক্সপিরিয়েন্স এ ফোর্স ওয়েন প্লেসড ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। কোনো একটা ম্যাটেরিয়ালের যেই প্রপার্টিটার কারণে ওই ম্যাটেরিয়ালটা যদি কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা নিয়ে আসি, ধরো এইখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, বা একটা ডিউ টু সাম চার্জ এখানে একটা ফিল্ড তৈরি হয়েছে, এই ফিল্ডের মধ্যে যদি কোনো একটা জিনিসকে আমি নিয়ে আসি, তো তার মধ্যে একটা ফোর্স কাজ করে, ঠিক আছে। তো এই ম্যাটেরিয়ালের বা সেই প্রপার্টিটাকে, বা এই ম্যাটেরিয়ালের মধ্যে সেই প্রপার্টিটাকে আমরা কি বলছি? চার্জ বলছি। ওকে, ইলেকট্রিক ফিল্ড কি? ধরো আমার কাছে কতগুলো চার্জ আছে, চার্জগুলোকে যদি আমি এই জায়গাতে রাখি, সেটা কী করবে? তার আশেপাশের কিছুটা অঞ্চল জুড়ে তার প্রভাব আমরা ফিল করতে পারি। এই জায়গাতে আমরা যদি কোনো ম্যাটেরিয়াল নিয়ে আসি, সেই ম্যাটেরিয়ালটা তোমার এই ফোর্সটা ফিল করতে পারে। ওকে, তো এই যে এরিয়াটা এই সবটাকে আমি বলছি, এই যে আধানটা বা এই চার্জটা এখানে আছে, এই চার্জটারই কি? ইলেকট্রিক ফিল্ড। ওকে, তারপর দেখো টাইপস অফ ইলেকট্রিক চার্জ, কত ধরনের কী টাইপস হয়? পজিটিভ চার্জ হয়, নেগেটিভ চার্জ হয়। পজিটিভ চার্জ মেনলি হচ্ছে প্রোটনগুলো, আর ইলেকট্রনগুলো হচ্ছে তোমার নেগেটিভ চার্জ। দেখো যে কোনো অ্যাটম
যে কোনো অ্যাটম, যেটা আমরা এক্সাম্পল নিয়েছিলাম, অ্যাটমটার নিউক্লিয়াসটা হচ্ছে কি পজিটিভ চার্জ এবং তার বাইরে থাকে ইলেকট্রনগুলো থাকে। ওকে, দেখো সবসময়ই একটা অ্যাটম কী থাকে, নিউট্রাল থাকে। নিউট্রাল মানে হচ্ছে ভেতরে যত পজিটিভ আধান আছে বাইরে তত নেগেটিভ আধান আছে। এবার যদি এখান থেকে একটা ইলেকট্রন যদি সরে যায় তো কী হবে, এখানে পজিটিভ আধান তৈরি হবে। ঠিক আছে, তো ইলেকট্রনের ফ্লো এইদিকে, পজিটিভ আধানের ফ্লো এইদিকে। ঠিক আছে, তো এইভাবে ডিফারেন্ট ডিরেকশানে পজিটিভ এবং নেগেটিভ আধান মুভ করে। দেখো লাইট চার্জেস রিপেল, হ্যাঁ, যদি সেম চার্জ হয় তারা রিপেল করে। ওকে, আর আনলাইক চার্জেস লাইক পজিটিভ অ্যান্ড নেগেটিভ নিজেদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স ফিল করে। চার্জ ইজ কোয়ান্টাইজড মানে হচ্ছে ইন্টিগ্রাল মাল্টিপল অফ দ্য বেসিক ইউনিট। এখানে বেসিক ইউনিটটা কি, বেসিক ইউনিট হচ্ছে ইলেকট্রন। তো চার্জ হচ্ছে অনেকগুলো ইলেকট্রনের সমষ্টিগতভাবে আমরা চার্জ বলতে পারি। দেখো অনেকগুলো ইলেকট্রনের চার্জ মিলে টোটাল চার্জ হয়। চার্জ ইজ কোয়ান্টাইজড কথার অর্থ হচ্ছে, তুমি ধরো দোকানে গিয়ে তুমি এটা বলতে পারো না যে আমাকে 4.5টা ডিম দাও। 4.5টা ডিম তোমাকে কোনো দোকানদার দেবে না। এর মানে হচ্ছে এটা সংখ্যায় বলতে হবে, 1 2 3 4 5 10, এভাবে তোমাকে সংখ্যায় বলতে হবে। তো চার্জও চার্জও কতগুলো বেসিক ইউনিটের মাল্টিপল হয়। ঠিক আছে, চার্জ ইজ কনজার্ভ, ইট ক্যান নিদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। চার্জকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। এর এসআই ইউনিট হচ্ছে কি কোলম্ব। ইলেকট্রিক কারেন্ট ইজ ডিফাইন্ড এজ দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক চার্জ। তো রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক চার্জের যে রেট অফ ফ্লো সেটাকে আমরা বলছি কি ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, এর মানে হচ্ছে প্রতি একক সময়ে যতটা চার্জ ফ্লো করবে, ওকে, ইউনিট টাইমে যতটা চার্জ ফ্লো করবে সেটাই হচ্ছে তোমার ইলেকট্রিক কারেন্ট। ম্যাথমেটিক্যালি I is equal to Q/T, Q হচ্ছে চার্জ, T হচ্ছে টাইম। ঠিক আছে, দেখো ডিরেকশন, বাই কনভেনশন দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট ইজ টেকেন অ্যাজ দ্য ডিরেকশন অফ ফ্লো অফ পজিটিভ চার্জ। হ্যাঁ, পজিটিভ চার্জটা যেদিকে ফ্লো করে সেই তোমার কারেন্ট ফ্লো করে, অপোজিট টু দ্য ডিরেকশন অফ ইলেকট্রন ফ্লো। ইলেকট্রন যদি এদিকে ফ্লো করে কারেন্ট এদিকে ফ্লো করবে। ওকে, এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম্ব অফ চার্জ ফ্লোয়িং পার সেকেন্ড। এর মানে হচ্ছে কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ ফ্লো করছে। কী করে আমরা মেজার করি ইলেকট্রিক কারেন্টকে? অ্যামিটার নামক যন্ত্রের সাহায্যে, ডিভাইসের সাহায্যে আমরা মেজারমেন্ট করি। ওকে, তারপর দেখো ইলেকট্রিক পটেনশিয়াল আর পটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, ইলেকট্রিক পটেনশিয়াল কি? ইলেকট্রিক পটেনশিয়াল ইজ কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক পটেনশিয়াল বলতে আমরা বোঝাই অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং এ পজিটিভ ইউনিট চার্জ ফ্রম ইনফিনিটি থেকে কোনো একটা পজিটিভ ইউনিট চার্জকে আমি যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে চাই, হ্যাঁ, তো এখানে আমার যতটা ওয়ার্ক ডান করতে হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে ওই পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক পটেনশিয়াল। ওকে, ইনফিনিটি যেটা অনেক দূরে, হ্যাঁ, আমরা ধরি যে ইনফিনিটিতে এইটার প্রভাব, এই চার্জটার প্রভাব থাকে না, এই চার্জটার প্রভাব ইনফিনিটিতে 0। তো ইনফিনিটি থেকে আমরা যদি একটা +1 মানে পজিটিভ ইউনিট চার্জকে এই চার্জের ফিল্ডের মধ্যে কোথাও একটা পয়েন্টে আনতে চাই, তাহলে যেই পরিমাণ ওয়ার্কটা আমাকে করতে লাগবে সেটাই হচ্ছে কি ইলেকট্রিক পটেনশিয়াল অ্যাট দিস পয়েন্ট। ওকে, ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স, দেখো এইখানে একটা পয়েন্ট, এইখানে ধরো আরেকটা পয়েন্ট, একটু বড় করে ড্র করি, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট। তো এই দুটো পয়েন্টের মধ্যে ইলেকট্রিক পটেনশিয়াল থাকবে নিশ্চয়ই। তো এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা হবে, এই দুটোর মধ্যে যে ইলেকট্রিক পটেনশিয়ালের ডিফারেন্সটা হবে সেটাই হচ্ছে তোমার পটেনশিয়াল ডিফারেন্স, যেটাকে আমরা ভোল্টেজ বলে থাকি। আর যদি ইলেকট্রিক পটেনশিয়ালের ডিফারেন্স থাকে, অবশ্যই থাকতে লাগবে, যদি থাকে দেন অনলি কারেন্ট ফ্লোজ, কারেন্ট তখন ফ্লো করতে শুরু করে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, মানে যেখানে পটেনশিয়াল বেশি সেটাকে আমরা পজিটিভ, যেখানে পটেনশিয়াল কম সেটা নেগেটিভ। তো পজিটিভ থেকে নেগেটিভের দিকে
ইলেকট্রন ফ্লো করতে শুরু করে, কারেন্ট ফ্লো করতে শুরু করে। আমি ইলেকট্রন বললে ভুল হবে, বিকজ ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, এবং কারেন্ট যেটা বলছি আমরা, কারেন্ট ইলেকট্রিসিটি সেটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স, ভোল্টেজ, যেটাকে আমরা বললাম এক্ষুনি, ওয়ার্ক ডান টু মুভ এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। ঠিক আছে, এই পয়েন্টের থেকে এই পয়েন্টে একটা চার্জকে নিয়ে যেতে যে পরিমাণ কাজটা করতে হয় সেটাই হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, বা ইলেকট্রিক ভোল্টেজ, যেটাকে আমরা ভোল্টেজ বলে থাকি। ইট ড্রাইভস দ্য ফ্লো অফ চার্জ, এবং এই পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ থাকার কারণেই চার্জ ফ্লো করতে পারে। ঠিক আছে, আমরা জানি কি আপার, যদি এরকম কোনো স্লোপ থাকে, জল যদি আমি এখানে ঢালি বা কিছু একটা এখানে ছেড়ে দিই, এটা নিচের দিকে আসে। ঠিক আছে, এখানে পটেনশিয়াল বেশি, এখানে পটেনশিয়াল কম, তো বেশি পটেনশিয়াল থেকে কম পটেনশিয়ালের দিকে আসে, তো এর মানে হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসছে। এইভাবে আমরা বুঝতে পারি। দেখো ফর্মুলাটা হচ্ছে ভি ইজিক্যাল টু ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। ঠিক আছে, প্রতি ইউনিট চার্জে যতটা ওয়ার্ক লাগে সেটাই হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা। তো ইউনিট কি? ইউনিট হচ্ছে 1 জুল অফ ওয়ার্ক ডান পার কুলম, 1 জুল অফ ওয়ার্ক ডান পার কুলম অফ চার্জ। ওকে, মেজারমেন্ট, ভোল্টামিটারের সাহায্যে, ভোল্টামিটার নামক ডিভাইসের সাহায্যে আমরা এটির ইলেকট্রিক পটেনশিয়াল বা ভোল্টেজকে মাপি। পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 2 পয়েন্টস, হ্যাঁ, আমরা ভোল্টামিটারের সাহায্যে মাপি। ইলেকট্রিক সার্কিট, দেখো ইলেকট্রিক সার্কিট কী জিনিস? ইলেকট্রিক সার্কিট হচ্ছে, আমরা একটা খুব সিম্পল একটা এক্সাম্পল নিই। ধরো এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারিটার এটা মনে করো পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো এইখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হয়ে ধরো এখানে একটা বোর্ড আছে আমার, ইলেকট্রিক বোর্ড। এই বোর্ডের মধ্যে আমরা কি করি, সুইচ আছে মনে করো, সুইচে আমরা এইভাবে সিম্বলটা দিই। তো আমি ধরলাম এখানে কানেকশান আছে, তো কানেকশানটা করার পর এইখানে আমি একটা কিছু লোড আছে, বা একটা ধরো ইলেকট্রিক বাল্ব আছে। ঠিক আছে, লোড আছে বা ইলেকট্রিক বাল্ব আছে, এটাকে সে জ্বালালো, ইলেকট্রিক বাল্ব থাকে, ফ্যান থাকে, আমাদের ঘরে অনেক ধরনের অ্যাপ্লায়েন্সেস থাকে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। ওকে, তো এইভাবে করে সে আবার নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকে। ওকে, এইভাবে করে একটা সার্কিট কমপ্লিট হয়। ঠিক আছে, আমি যদি এই পজিশানে আমি যদি তোমার এই কানেকশানটাকে ছুটিয়ে দিই, তার মানে এটা হয়ে যাবে ওপেন সার্কিট। আর আমি যদি এটাকে বন্ধ করে দিই, এটা হচ্ছে ক্লোজড সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো করবে। ওপেন সার্কিট যখন করে দিই, মানে সুইচ যখন অফ করে দিই, তখন কারেন্ট ফ্লো করে না। ওকে, তো ইলেকট্রিক্যাল সার্কিটের কতগুলো তোমার কম্পোনেন্ট আছে সেগুলো দেখো। সেল বা ব্যাটারি একটা প্রয়োজন আমাদের। কন্ডাক্টর, যে তারটা দিয়ে পাস হবে সেটা হচ্ছে তোমার কন্ডাক্টর। সুইচ বা কি আমরা দেখলাম, সুইচ বা কি দিয়ে আমরা ক্লোজ সার্কিট বা ওপেন সার্কিট করতে পারি। রেজিস্টার বা লোড আমরা ফ্যান, বাল্ব, যেগুলো আমাদের রেগুলার আমরা ইউজ করে থাকি। এমিটার, যেটা দিয়ে আমরা তোমার কারেন্টকে মাপি, এবং ভোল্টমিটার, যেটা দিয়ে আমরা ভোল্টেজকে মাপি। এখানে আমরা শো করে নিই, বাট এগুলো তুমি দেখাতে পারো বা থাকতে পারে। টাইপস, ঠিক আছে, দেখো ওপেন সার্কিট আমরা বললাম, ওপেন সার্কিট মানে হচ্ছে নো কারেন্ট ফ্লো। ক্লোজ সার্কিট যেখানে কারেন্ট ফ্লো হয়। হ্যাঁ, বেসিক্যালি সুইচ অন অফ করে তুমি এই দুটো সার্কিটে কনভার্ট করতে পারো। তারপর দেখো আমরা আসছি ওহমস ল। এটা কনস্ট্যান্ট টেম্পারেচার, যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইটস এন্ডস। ঠিক আছে, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, সেম টেম্পারেচারের মধ্যে, কারেন্ট ফ্লোটা পটেনশিয়াল ডিফারেন্সের সাথে কি হয়, প্রপোর্শনাল হয়, পটেনশিয়াল ডিফারেন্সের সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, তো দেখো পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার কারেন্ট ফ্লো। তো ভি ইজিক্যাল টু আই আর, এখান থেকে আর হচ্ছে একটা রেজিস্ট্যান্স, যেটা আমরা এখনই দেখবো রেজিস্ট্যান্স কী জিনিস। তো বেসিক্যালি ভোল্টেজ আর কারেন্ট সমানুপাতিক হয়। তো ভোল্টেজ যত বেশি হবে, কারেন্ট ফ্লো তত বেশি হবে। ভোল্টেজ মানে হচ্ছে কি, ধরতে পারো যে ভোল্টেজ হচ্ছে কারেন্টকে বা ইলেকট্রনকে পুশ করে, ঠিক আছে, মুভ করার জন্য। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট পাই, সেটা হচ্ছে আর। হ্যাঁ, ভি ইজিক্যাল টু আই আর, এই ফর্মুলাটা আমরা এখান থেকে পাই। এরপর দেখো আমরা রেজিস্ট্যান্স যেটা আমরা পেলাম এখানে, রেজিস্ট্যান্সটা কী জিনিস। দেখো মেটেরিয়ালের মধ্যে
ডিফারেন্ট ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স ডিফারেন্ট হয়। ধর আমি একটা তার, যে কোনো একটা তার আমি এখানে নিলাম, এখানের মধ্যে কী হচ্ছে বেসিক্যালি কতগুলো ইলেকট্রন আছে, এখানে অ্যাটমস আছে। তো এই অ্যাটমসগুলো থেকে এখানে ডিফারেন্ট ম্যাটেরিয়ালের স্ট্রাকচার ডিফারেন্ট হয়। এইখান থেকে ধরে একটা ইলেকট্রন যদি ছুটে যায়, এখান থেকে ছুটে যায়, সে কি করবে, সে এদিকে মুভ করবে। ঠিক আছে, সে যখন তার নিজের পাত দিয়ে মুভ করবে, এইখানে সে অনেকগুলো অবস্টেকল পাচ্ছে, অনেকগুলো অবস্টেকলকে কাটিয়ে উঠে তাকে এখানে ফ্লো করতে হচ্ছে। এখানে এই অবস্টেকলগুলো যত বেশি হবে তার মানে মুভ করতে বেশি কঠিন হবে, এর মানে রেজিস্ট্যান্স বেশি। যদি অবস্টেকলগুলো কম থাকে, সে যদি খুব ইজিলি মুভ করে যেতে পারছে এখান থেকে, এর মানে হচ্ছে তার কাছে এখানে অবস্টেকলস কম, মানে রেজিস্ট্যান্স কম। ঠিক আছে, তো এইটাই হচ্ছে রেজিস্ট্যান্স। যে কোনো ম্যাটেরিয়ালের যত বেশি এখানে তার মধ্যে যত বেশি অবস্টেকল থাকবে, তার রেজিস্ট্যান্স তত বেশি। সিম্পলি আমরা এটা বুঝলাম। দ্য প্রপার্টি অফ এ কন্ডাক্টর হুইচ অপোজ দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। হ্যাঁ, কন্ডাক্টরের মধ্যে যেটা ইলেকট্রিক কারেন্টের ফ্লোকে বাধা দেয়, হ্যাঁ, সেটাই হচ্ছে তার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সকে আমরা রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ভোল্ট পার এম্পিয়ার, আর ভোল্ট পার এম্পিয়ার কি আমরা কি বলছি, ওহম বলছি। ঠিক আছে, ভোল্ট পার এম্পিয়ার এটা কোত্থেকে আসলো, ভি ইজিক্যাল টু আই আর ছিল আমাদের, তো এখানে আর ইজিক্যাল টু ভি বাই আই। তো আমরা জানি ভোল্টেজের হচ্ছে এটা হচ্ছে ভোল্ট, এটার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো ভোল্ট পার এম্পিয়ার, এখান থেকে আমরা এই ইউনিটটা পাই। রেজিস্ট্যান্স কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেগুলো হচ্ছে লেংথ, ওয়্যারের লেংথ যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে, এরিয়া যত বেশি হবে রেজিস্ট্যান্স তত কম হবে। তারপর হচ্ছে নেচার অফ দ্য ম্যাটেরিয়াল, ডিফারেন্ট ম্যাটেরিয়াল হ্যাভ ডিফারেন্ট রেজিস্ট্যান্সেস। হ্যাঁ, তার ভেতরের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। রেজিস্ট্যান্স অফ মেটালস ইনক্রিজ উইথ টেম্পারেচার যদি বাড়ে রেজিস্ট্যান্সও বাড়তে থাকে। ওকে, তারপর দেখো রেজিস্টিভিটি। রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটির মধ্যে বেসিক পার্থক্য হলো, রেজিস্ট্যান্স আমাদের বলে যে কতটা রেজিস্ট্যান্স আছে, এটা একটা অ্যামাউন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে কতটা রেজিস্ট্যান্স আছে, বা কিন্তু রেজিস্টিভিটি দিয়ে আমরা বুঝতে পারি যে কত মানে হাউ স্ট্রংলি ইট রেজিস্ট। ঠিক আছে, কত মানে জোরালোভাবে সে রেজিস্ট করতে পারছে। আশা করি বুঝতে অসুবিধা নেই। রেজিস্টিভিটি মানে হচ্ছে কত স্ট্রংলি বা কত জোরে সে রেজিস্ট করতে পারছে। ঠিক আছে, ধরো এখানে একজন মানুষ হেঁটে যাচ্ছে, এখানে একজন শক্তিশালী মানুষ দাঁড়িয়ে আছে, এখানে একটা রোগা মানুষ দাঁড়িয়ে আছে। তো বেশি রেজিস্ট্যান্স কে প্রোভাইড করবে? ডেফিনেটলি যে শক্তিশালী মানুষ বেশি রেজিস্ট্যান্স প্রোভাইড করবে। এর মানে হচ্ছে এইখানে ম্যাটেরিয়ালটার রেজিস্টিভিটি বেশি, এইখানে ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি কম। ওকে, ফর্মুলাটা হচ্ছে আর ইজিক্যাল টু রো এল বাই এ। আর ইজিক্যাল টু রো এল বাই এ। দেখো রেজিস্ট্যান্স আর হচ্ছে রেজিস্ট্যান্স আমরা কি জানতাম, এটা প্রপোর্শনাল টু লেংথ যত বেশি রেজিস্ট্যান্স তত বেশি। আর এগেইন আর ইজ প্রপোর্শনাল টু 1/a, মানে ক্রস সেকশন এরিয়া যত বেশি লেংথ রেজিস্ট্যান্স তত, এরিয়া যত বেশি রেজিস্ট্যান্স তত কম। তো এখান থেকে আমরা একটা ফর্মুলা পাই, আর ইজিক্যাল টু রো এল বাই এ। এই যে রোটা, এখানে রোটাই হচ্ছে রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল। ওকে, দেখো ক্লাসিফিকেশন বেসড অন রেজিস্টিভিটির উপর ডিপেন্ড করে আমরা কন্ডাক্টরকে কতগুলো ভাগে ভাগ করি। ধরো ভেরি লো রেজিস্টিভিটি, যেখানে রেজিস্টিভিটি খুব বেশি লো হয়, আমরা তখন তাকে কী বলি, কন্ডাক্টর বলি, যার মধ্যে দিয়ে ইলেকট্রিক খুব ইজিলি পাস করতে পারে। রেজিস্টিভিটি যদি খুব বেশি হয়, লাইক রাবার, গ্লাস, হ্যাঁ, এগুলোর মধ্যে কারেন্ট ফ্লো একদমই করতে পারে না। হ্যাঁ, তো এটাকে আমরা বলছি ইনসুলেটার্স। আর যেই সকল ম্যাটেরিয়ালের মধ্যে ইন্টারমিডিয়েট রেজিস্টিভিটি হয়, হ্যাঁ, সেগুলোকে আমরা বলছি যে লাইক সিলিকন, জার্মেনিয়াম, এগুলোকে আমরা বলছি সেমি কন্ডাক্টার্স। মানে এগুলোর কন্ডাক্টিভিটি কন্ডাক্টর থেকে বেশি হয়, কন্ডাক্টর থেকে কম হয়, কিন্তু ইনসুলেটর থেকে অনেক বেশি হয়। ওকে, আর কন্ডাক্টরের উদাহরণ হচ্ছে কপার, সিলভার, আয়রন। ঠিক আছে, এগুলো হচ্ছে কন্ডাক্টার্সের উদাহরণ। কম্বিনেশন অফ রেজিস্টার্সগুলোকে আমরা সিরিজে কানেক্ট করতে পারি আর প্যারালালে কানেক্ট করতে পারি। দেখো সিরিজে কানেক্ট করার অর্থ হচ্ছে, ধরো এইভাবে যদি আমরা কানেকশানটা করি,
তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ধরো এখানে আমি দুটো লাইট বসিয়ে দিলাম, হ্যাঁ, দুটো লাইট যদি আমি এইভাবে বসাই তাহলে এর মানে হচ্ছে এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, একটা সার্কিট এরকম একটা সার্কিট মনে করো এটা। তো এইভাবে যদি আমি কানেকশানটা দিই, আমাদের ঘরে দুটো লাইট যদি থাকে, লাইটটাকে যদি আমি এইভাবে দিই, এর মানে হচ্ছে এটা হচ্ছে তোমার সিরিজের কানেকশান। আমি দেখো প্রথম লাইট কারেন্টটা এসে এইখানে এই লাইটটাকে জ্বালালো, তারপর কারেন্টটা গিয়ে গেল এটার মধ্যে। তো আমি এইটা একটা ওয়ে, সেটাকে আমরা বলছি সিরিজ কানেকশান ইন সিরিজ, ঠিক আছে, রেজিস্ট্যান্স ইন সিরিজ কানেকশান। আমরা আবার এইটাও করতে পারতাম, দেখো এইটাও করতে পারতাম। কারেন্ট যখন এখান দিয়ে যাচ্ছে তখন কারেন্টটাকে আমরা দুটো ডিভাইড করে দিয়ে আমরা এইখানে একটা রেজিস্টার লাগিয়ে দিলাম, আবার এইখানে একটা রেজিস্টার লাগিয়ে দিলাম, এইভাবে করেও করতে পারতাম। ঠিক আছে, দেখো এইখানে কি হচ্ছে, কারেন্টটা ডিস্ট্রিবিউট হচ্ছে I1 I2, এখানে কারেন্টটা ডিস্ট্রিবিউট হয়ে গিয়ে এটাকেও জ্বালাচ্ছে, এটাকেও জ্বালাচ্ছে। ওকে, আবার এইখানে কিন্তু কারেন্ট, একই কারেন্ট দুটোর মধ্যে দিয়েই পাস হচ্ছে, একই কারেন্ট কিন্তু দুটোর মধ্যে দিয়েই পাস হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে সিরিজ কানেকশন, এটা হচ্ছে প্যারালাল কানেকশন। মনে রাখবে সিরিজ কানেকশানের মধ্যে ভোল্টেজ ইলেকট্রিক মানে কারেন্ট সেম থাকে, ভোল্টেজ ডিফারেন্ট হয়, কারেন্ট সেম থাকে, ভোল্টেজ ডিফারেন্ট হয়। আর যদি প্যারালাল কানেকশান থাকে, এখানে কারেন্ট ডিভাইড হচ্ছে, এই পয়েন্টার এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ সেম, ভোল্টেজ সেম, পোটেনশিয়াল ডিফারেন্স সেম, কিন্তু কারেন্ট ভেরিয়েবল, কারেন্ট ভেরিয়েবল, ভোল্টেজ সেম। ওকে, তো এখানে দুটো জিনিস যেগুলো যতটা বোঝা দরকার ততটা আমি বললাম, বাকিটা তোমরা একটু পরে দেখতে পারো এই জায়গাটাতে, ঠিক আছে। তারপর দেখো হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, জুলস ল অফ হিটিং। দেখো স্বাভাবিকভাবেই যখন একটা ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে, আমরা জানি এখানে অনেকগুলো অ্যাটমস আছে, অবস্টেকলস আছে এখানে, তো অবস্টেকলসগুলো যত বেশি, একটা ইলেকট্রন যখন ফ্লো করবে স্বাভাবিকভাবে এগুলোর মধ্যে ঘর্ষণ হবে, ঘর্ষণ হবে। এই ঘর্ষণ বা ফ্রিকশনের কারণে কি হয়, হিট জেনারেট হচ্ছে, ঠিক আছে, হিট জেনারেট হয়। এইখানে এই ম্যাটেরিয়ালগুলোর মধ্যে অবস্টেকল যত বেশি হবে তত বেশি ঘর্ষণ হবে, যত বেশি ঘর্ষণ তত বেশি হিট জেনারেশন। ওকে, তো আমরা এই ব্যাপারটা বুঝলাম। When an electric current flows through a resistor, electrical energy is converted into heat energy. This is due to the collision between the electrons and the atoms at the of the conductor. Okay, দেখো জুলস ল কি বলে, জুলস ল বলে যেই হিটটা প্রডিউস হবে সেটা প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য কারেন্ট, কারেন্টের স্কোয়ারের প্রপোর্শনাল, কারেন্টের স্কোয়ারের সাথে সমানুপাতিক, রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের সাথে সমানুপাতিক এবং টাইমের সাথে সমানুপাতিক। তো এই ফর্মুলাটা আমরা এখান থেকে পাই, H ইজ ইকুয়াল টু I² RT, হিট জেনারেটেড ইজ ইকুয়াল টু I² RT। ঠিক আছে, এইভাবে করে আমরা আরও এক দুটো ফর্মুলা পাই, সেগুলো হচ্ছে H ইজ ইকুয়াল টু VIT এবং H ইজ ইকুয়াল টু V² RT। এগুলো কিছুই না, বাস এগুলোতে এই ডিফারেন্ট যে ফর্মুলাগুলো আমরা একটু আগে দেখলাম, এই ফর্মুলাগুলোই এখানে বিভিন্নভাবে বসিয়ে এই ফর্মুলাগুলো বেরোয়। ওকে, অ্যাপ্লিকেশানস দেখো, ইলেকট্রিক হিটার বা গিজারের মধ্যে আমরা অ্যাপ্লিকেশান দেখতে পাই যে হিট জেনারেশনের ব্যাপারটা, ইলেকট্রিক রেজিস্টিভিটির কারণে বা রেজিস্ট্যান্সের কারণে যে হিট জেনারেশনটা হচ্ছে, সেই হিট জেনারেশনের অ্যাপ্লিকেশানটা কোথায় কোথায় দেখতে পাই, ইলেকট্রিক হিটারের মধ্যে পাই, গিজারের মধ্যে পাই। ওকে, লাইক দেখো নাইক্রোম ইউজ করা হয় ইলেকট্রিক হিটারে বা গিজারের মধ্যে, নাইক্রোম নামক ম্যাটেরিয়াল ইউজ করা হয় যার রেজিস্ট্যান্স খুব বেশি হওয়ার কারণে এখানে হিট জেনারেশনটা খুব বেশি হয়। ইলেকট্রিক বাল্বের মধ্যে টাংস্টেন ইউজ করা হয়, টাংস্টেনেরও রেজিস্ট্যান্স বেশি থাকে বলে এখানে বাল্বটা গরম হয় এবং জ্বলতে থাকে, ঠিক আছে, এবং তার মেল্টিং পয়েন্ট খুব হাই হয়। মেল্টিং পয়েন্ট হাই হওয়ার কারণে সে ইজিলি গলে যাবে না। যদি মেল্টিং পয়েন্ট কম হতো কি হতো, টাংস্টেনটা গলে যেত, গলে গিয়ে লাইট বন্ধ হয়ে যেত। ইলেকট্রিক ফিউজের মধ্যেও তোমার যখন কি হয়, যদি বাড়িঘরের মধ্যে ভোল্টেজ যদি সাডেনলি যদি ভোল্টেজ বেড়ে যায়, তাহলে কী হবে, বেশি ইলেকট্রিক ফ্লো হবে। বেশি ইলেকট্রিক ফ্লো হলে আমাদের বাড়িঘরের অ্যাপ্লায়েন্সগুলো ক্ষতি হতে পারে। তো তার জন্য আমরা ইন বিটুইন একটা ফিউজ ইউজ করি। এই ফিউজের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন এই ফিউজটা তারটা কেটে যায়, ঠিক আছে। কী হবে, এখানে ফিউজের মধ্যে হিট জেনারেশন হয় যার মেল্টিং পয়েন্ট অ্যাকচুয়ালি কম থাকে,
কম থাকে বলে একটু বেশি এক্সেস হিট এখান দিয়ে মানে গেলেই সে তারটা ছেড়ে যায় বা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে আমরা ইলেকট্রিক ফিউজেরও ইউজ দেখতে পাই এখানে। তারপর দেখো ইলেকট্রিক পাওয়ার কি। ইলেকট্রিক পাওয়ার হচ্ছে দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনজিউমড, ঠিক আছে, যে রেটে ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করা হয় সেটাই হচ্ছে ইলেকট্রিক পাওয়ার। পি ইজ ইকুয়াল টু ডিফারেন্ট ফর্মুলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভিআই, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। সেগুলো আর কিছুই না, এখানে এই ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু যে আই আর হয় এই ফর্মুলাটাই ডিফারেন্টভাবে বসিয়ে এই তিনটে ফর্মুলা আমরা এখান থেকে পাই। ইউনিট হচ্ছে ওয়াট, আমরা জানি পাওয়ার এসআই ইলেকট্রিক পাওয়ার, ইলেকট্রিক যেহেতু পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। 1 জুল অফ এনার্জি কনজিউম পার সেকেন্ড। ওয়াটের ডেফিনেশন আমরা আগেও দেখেছিলাম ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারের মধ্যে। 1 জুল অফ এনার্জি কনজিউম পার সেকেন্ড, এক সেকেন্ডে যতটা এনার্জি কনজামশন হচ্ছে। কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি ইজ কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে। কিলো ওয়াট আওয়ার হচ্ছে কমার্শিয়াল ইউনিট, হ্যাঁ, যেটাকে আমরা বাড়িঘরে বা ইলেকট্রিক অফিসে যখন যাই আমরা কত ইউনিট কনজিউম করেছি সেটা আমরা বলি। এর মানে হচ্ছে কত কিলো ওয়াট আওয়ার কনজিউম করেছি ইলেকট্রিসিটি, ঠিক আছে। সেই অনুযায়ী আমরা ইলেকট্রিক অফিসে গিয়ে টাকা পেমেন্ট করি, ঠিক আছে। আমি যদি ধরো কারোর বাড়িতে যদি 2 টনের একটা এসি থাকে, 2 টনের যদি এসি থাকে, ওই এসিটা 2 টনের এসিটার যে ওয়াটেজ সেটা অ্যাবাউট 2000 ওয়াটের মতো থাকে, 2000 ওয়াটের মতো থাকে বা 2 কিলো ওয়াটের মতো থাকে, একটা অ্যাপ্রক্সিমেটলি আর কি। তো 2 কিলো ওয়াটের এসিটা যদি 1 ঘন্টা চলে, এর মানে হচ্ছে সে তার টোটাল কনজামশন হচ্ছে 2 কিলো ওয়াট আওয়ার। ওকে, তাহলে 2 ইউনিট, এর মানে হচ্ছে 2 টনের এসিটা যদি 1 ঘন্টা চলে সে 2 ইউনিট উঠলো, 2 ইউনিট সে কনজিউম করলো, এইভাবে আমরা বলতে পারি। ওকে, তাহলে এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখলাম, এটা আমরা বুঝলাম। ওকে, তারপর দেখো সেফটি মেজার্সের জন্য আমরা কি কি করে থাকি। ইলেকট্রিক ফিউজ বাড়িঘরে আমরা বসাই যেন আমাদের বাড়িঘরের অন্যান্য অ্যাপ্লায়েন্সগুলো ভালো থাকে। আর্থিং করি এক্সট্রা যে ভোল্টেজের কারণে এক্সট্রা যদি কারেন্ট থেকে যায় সেটা যেন আর্থে চলে যায়। মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসিবি যেগুলো আমরা বাড়িতে ইউজ করে থাকি, যেগুলো ভোল্টেজ বেশি হলে এমসিগুলো অটোমেটিক্যালি নিজের থেকে পড়ে যায়। ইনসুলেশন, হ্যাঁ, প্লাস্টিক ও রাবারের ইনসুলেশন আমরা ইউজ করে থাকি ডিফারেন্ট মানে ওয়্যারগুলো কাজ করার জন্য। ওকে, আচ্ছা, আরেকটা কনসেপ্ট যেটা হচ্ছে টাইপস অফ কারেন্ট। আমরা 2 ধরনের কারেন্ট দেখতে পাই, একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। তো এসি কারেন্ট কোনটা? এসি কারেন্ট হচ্ছে বেসিক্যালি আমরা বাড়ি ঘরে নর্মালি যেটা ইউজ করে থাকি, এবং ডিসি কারেন্ট হচ্ছে মেনলি ব্যাটারি হচ্ছে তোমার ডিসি কারেন্ট। আর বাড়ি ঘরে যেগুলো আমরা জেনারেল ইউজের জন্য ইউজ করে থাকি সেগুলো হচ্ছে এসি কারেন্ট। লাইক আমাদের বাড়িতে যদি একটা ফ্রিজ চলে, লাইট, ফ্যান, এইগুলো নর্মালি এসি কারেন্টের মধ্যেই চলে। বাট আমাদের যে ইলেকট্রনিক্স গ্যাজেটসগুলো আছে বা অ্যাপ্লায়েন্সেসগুলো আছে, লাইক ধরো আমাদের মোবাইল ফোন বা ল্যাপটপ, হ্যাঁ, বা ট্যাবলেট, ঠিক আছে, এইগুলোর মধ্যে কি থাকে, ব্যাটারি ইনস্টল থাকে। আমরা কি করি, এসি কারেন্টটা প্রোভাইড করি ওই ব্যাটারির মধ্যে। ব্যাটারি কি করে, এই এসি কারেন্টটাকে ডিসিতে কনভার্ট করে এই ডিভাইসগুলোর মধ্যে পাঠায়। ওকে, তো ডিসিতে আমরা কি করি, বেসিক্যালি ডিসিতে আমরা এই ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো সাধারণত ইউজ করে থাকি ব্যাটারির সাহায্যে। এবং এসি কি করি, এসি আমরা ডিরেক্টলি আমরা অ্যাপ্লায়েন্সেসগুলোর মধ্যে পাঠিয়ে থাকি। এটা হচ্ছে একদম বেসিক ডিফারেন্সিয়েশন। এসিতে কি হয়, এসিতে দেখো আমি একটা সার্কিট যদি আবার একটু সিম্পলি যদি একটা সার্কিট আমি ড্র করি এখানে, দেখো এসিতে কি হয়, এসিতে কারেন্টটা বারবার তার ডিরেকশান চেঞ্জ করে, ঠিক আছে। সেটা ডিফারেন্ট মেকানিজম, সেটা হয়তো আমি এখানে বোঝাতে পারবো না অল্প সময়ের মধ্যে, বাট সেটা ডিফারেন্স মেকানিজম এবং সেটা আমার প্রয়োজনও নেই। বাট এসির মধ্যে কি হয় মনে রাখবে, বারবার কারেন্টের যে ডিরেকশান সেটা চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, একবার ধরো এদিকে কারেন্ট আসছে, আরেকবার এদিকে কারেন্ট আসে, এইভাবে অল্টারনেটিংলি এইভাবে আসলো, আবার এইভাবে আসলো, ঠিক আছে, আবার এর পরের বার সে এখান দিয়ে আসলো, এদিকে গেল, ঠিক আছে। এইভাবে অল্টারনেটিংলি তার মধ্যে সবসময়ই মানে তার ডিরেকশানটা চেঞ্জ হতে থাকে। সেই কারণে তার নাম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিংলি সে তার ডিরেকশান চেঞ্জ করতে থাকে,
ডিসির মধ্যে এটা হয় না। ডিসির মধ্যে আমরা ডিসির এক্সাম্পলগুলো একটু আগেও দেখলাম যে ডিসি এক্সাম্পলগুলোর মধ্যে ব্যাটারি থাকে, ব্যাটারি পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল থাকে, পজিটিভ থেকে সবসময় নেগেটিভের দিকে যায়, আবার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। ওকে, এইভাবেই হয়। বাট এসির মধ্যে সবসময় কী হয়, ডিরেকশনটা চেঞ্জ হতে থাকে। আমি যে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করবো সেই স্টাডি মেটেরিয়ালের মধ্যে এসি এবং ডিসি এগুলোকে ইনক্লুড করে তারপর পাঠাবো। ওকে, তো আমরা বেসিকভাবে বুঝতে পারলাম হোয়াট ইজ এসি এবং হোয়াট ইজ ডিসি। তো এইখানে চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমাদের কোর্সের মধ্যে যতটা আমাদের জানা উচিত বেসিক থিওরিটা, ততটা আমরা চ্যাপ্টারের মধ্যে কমপ্লিট করলাম। ওকে, বেসিক্যালি কোনো এই চ্যাপ্টারগুলো থেকে আসলে প্রচুর নিউমেরিক্যালস হয়। তো নিউমেরিক্যাল আমাদের ততটা প্রয়োজন নেই, আমাদের যেটা প্রয়োজন বেসিক জেনারেল থিওরিটা। তো থিওরিটা মোটামুটি আমরা জানার চেষ্টা করলাম। ওকে, তো ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ।